আসসালামু আলাইকুম সবাইকে। নেক্সাস মেড সায়েন্স একাডেমির প্রথম লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে উপক্রমণিকা, যেটা উদ্ভিদ বিজ্ঞান আমাদের যে বইটি আছে সেই বইটির অধ্যায়গুলো শুরু হওয়ার আগেই একটা হেডলাইন উপক্রমণিকা দিয়ে আমাদের মেইন বই আবুল হাসান স্যারের বইয়ে বলা আছে। এবং এখান থেকে দেখা যায় যে বেশ কিছু সময় পর পর বা মোটামুটি রেগুলার প্রশ্ন আসতে দেখা যায়। অ্যাডমিশন প্রশ্ন বলো বা আমাদের হচ্ছে একাডেমিক প্রশ্ন বলো, সেখান থেকে প্রশ্ন আসতে দেখা যায়। এই জন্য আমরা আলোচনা করব যে এই উপক্রমণিকা থেকে আমাদের কী কী বিষয় মাথায় রাখতে হবে, আর যদি কিছু বোঝার থাকে সেটা আমরা বলে দেবো। আচ্ছা, আমাদের লেকচারগুলো কার জন্য? আমাদের লেকচারগুলো হচ্ছে যারা প্রথম এই অধ্যায়টি পড়বে, মূলত তাদের জন্য সাজানো। এই জন্য আমরা যাতে ভালো করে বোঝা যায় একাডেমিক্যালি এবং অ্যাডমিশনের প্রশ্ন যাতে সলভ করতে পারো সেভাবে আমরা পড়াই দেবো। অ্যাডমিশন প্লাস একাডেমিক দুটো লেকচারই হবে, এই জন্য লেন্দি হবে। শুধু অ্যাডমিশন লেকচার, বিশেষ করে মেডিকেল অ্যাডমিশন লেকচারের জন্য, মেডিকেল অ্যাডমিশনের জন্য আমরা আলাদা করে একটা লেকচার সিরিজ নেব, সেটা ধীরে ধীরে চ্যানেলে তোমরা পাবা। তো এখন আমরা আমাদের মেইন বই হতেছে জীববিজ্ঞান প্রথম পত্র বা উদ্ভিদ বিজ্ঞান, যেটাকে আমরা বলি ডক্টর মোহাম্মদ আবুল হাসান স্যারের লেখা। তো আমরা এই বইটি নিয়ে সাথে বসবো, বই থেকে আমরা দেখিয়ে দিব কী কী পড়তে হবে। সাথে তোমাদের হচ্ছে আমি হচ্ছে এখানে লিখে দিব, যেগুলো লেখার দরকার হবে সেগুলো লিখে দিব, বোঝানোর দরকার হবে এগুলো এখানে বুঝাই দিব। আর বাকিটা হচ্ছে আমরা বেশিরভাগ অংশ আমরা বই থেকে দেখব, ঠিক আছে? তো সবাই বই নিয়ে বসবা, যেগুলো আমরা এখানে বইয়ে দাগাই দিব বা লিখতে বলবো সেগুলো বই লিখে রাখবা, যেগুলো বোঝার থাকবে আলাদা করে ওই পৃষ্ঠাতে বুঝিয়ে দিব, যেগুলো তোমরা হচ্ছে ইজিলি বুঝতে পারবে এবং চাইলে খাতায় নোট রাখতে পারো, ঠিক আছে? আচ্ছা, আমরা চেষ্টা করব বই হচ্ছে রেডি করা, ঠিক আছে? আমরা শুরু করি। আমাদের বিষয় হচ্ছে উপক্রমণিকা। উপক্রমণিকা কিন্তু প্রথম অধ্যায়ের অংশ নয়, আগেই বলছি। উপক্রমণিকাতে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, মানে প্রাইমারি আলোচনা। এগুলো আবার সেই অধ্যায়গুলোতেও, যে অধ্যায়ের প্রশ্ন সেই অধ্যায়গুলোতেও চলে আসে। তারপরে আমরা জেনে রাখবো ক্ষতি নেই, তাই না? আচ্ছা, তাহলে এখানে দেখো, আমরা একদম নিচের দিকে চলে আসবো। এখানে হচ্ছে উদ্ভিদের কিছু বৈশিষ্ট্য দেখানো হয়েছে। উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো হচ্ছে খুবই সহজ, এগুলা তোমরা রিডিং পড়লে বুঝবে। তারপর বলে দিই, হ্যাঁ। উদ্ভিদের কী থাকবে? উদ্ভিদের কোষ প্রাচীর থাকবে। উদ্ভিদ ফটোসিনথেটিক হবে, মানে কি? উদ্ভিদ হচ্ছে সালোক সংশ্লেষণ করতে পারবে, তার মানে কি সে সহজে হবে। উদ্ভিদে ক্লোরোফিল থাকবে। উদ্ভিদের সঞ্চিত খাদ্য হচ্ছে স্টার্চ। তোমরা এর পাশে লিখে রাখো, প্রাণীদের সঞ্চিত খাদ্য কি বলতো? উদ্ভিদে স্টার্চ, প্রাণীতে কই বলো? প্রাণীতে হচ্ছে গ্লাইকোজেন। তোমরা তার পাশে লিখে রাখবো একটা বলতে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো, খাদ্য গ্রহণ কী করে? শোষণ পদ্ধতি। তুমি কি কোনো উদ্ভিদকে দেখছো যে তার সামনে বিরিয়ানি দিচ্ছ, সে তার মুখে নিয়ে খাইতেছে? না, সে হচ্ছে মাটি থেকে শোষণ পদ্ধতিতে কী করে? খাদ্য গ্রহণ করে। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, পরবর্তী পৃষ্ঠায় চলে আসো। পরবর্তী পৃষ্ঠায় দেখো, ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন নির্মিত, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রশ্ন, ঠিক আছে? কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রশ্ন খুবই ইজি, তাই না? এটা আমরা 9-10-এ পড়ে আসছি। ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন নির্মিত। যেহেতু আমরা দেখবো যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে যখন প্রশ্নগুলো আসে, এক জায়গা থেকে যদি একটা প্রশ্ন আসে, তার আশেপাশে জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ। তার মানে দেখো, ছত্রাকের বৈশিষ্ট্য দিয়ে রাখছে, আমরা পড়ে নেবো। ছত্রাকের ক্লোরোফিল নাই, খাদ্যের জন্য এটা কি পরনির্ভর, তাই না? আচ্ছা, এরপরে আসো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি? দেখো, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর হচ্ছে পেপটিডোগ্লাইকান। ব্যাকটেরিয়াতে পেপটিডোগ্লাইকান। ছত্রাকে কাইটিন, ঠিক আছে? আমার মাথায় রাখবো, ইজি, ঠিক আছে, ওকে। এরপরে আসো, এরপরে হচ্ছে উদ্ভিদ বিন্যাসের কিছু একক রয়েছে, হ্যাঁ। এটা হচ্ছে উদ্ভিদ প্রাণী দুটাতে আছে এবং এটা সিরিয়াল অনুযায়ী মনে রাখতে হয়। আমি এভাবে মনে রাখতাম, অনেকে নেমনিকতে মনে রাখে, বাট আমরা এভাবে মনে রাখি না। আমরা রাখি হচ্ছে জগৎ, পর্ব। এটা হচ্ছে প্রাণীবিজ্ঞান, এটাকে জগৎ বলা হয়। তারপর এটা পর্ব বলা হয়। তারপর শ্রেণী, বর্গ, গোত্র, বর্ণ, প্রজাতি। জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, বর্ণ, প্রজাতি, ঠিক আছে? এভাবে তোমরা বেশ কয়েকবার পড়বা, তাহলে মনে থাকবে, ঠিক আছে? এরপর আসো, শ্রেণীবিন্যাসের একককে বলা হয় ট্যাক্সন।
ট্যাক্সন কিন্তু হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে, সিঙ্গুলার, ট্যাক্সন সিঙ্গুলার, শ্রেণীবিন্যাসের একক, একক হচ্ছে কি ট্যাক্সন, ট্যাক্সা হচ্ছে প্লুরাল, ঠিক আছে। আচ্ছা, এই যে বহুবচন ট্যাক্সা লেখা আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই সাতটি, এই যে সাতটি স্তর বলছে, এটাই কিন্তু আমরা এখানে পড়ে আসছি, ঠিক আছে। এগুলো আমাদের এটা মাঝে মাঝে এমসিকিউতে দিয়ে দেয়। তো এটা হচ্ছে সাতটি সিরিয়াল অনুযায়ী, সিরিয়াল ব্রেক করা যাবে না। জগৎ পর্ব শ্রেণী বর্গ গোত্র বর্ণপ্রজাতির সাথে আমরা ইংলিশ টার্মগুলো মাথায় রাখবো, ঠিক আছে। মাঝে মাঝে অ্যাডমিশন প্রশ্নগুলোতে ইংলিশে অপশন দিয়ে দেয়, তখন তুমি না জানলে জানার পরেও কিন্তু উত্তর করতে পারবে না, ঠিক আছে, ইংলিশ টার্ম না জানা থাকলে। ওকে, পরবর্তীতে আসো প্রজাতি। প্রজাতির কিছু সংজ্ঞা, প্রজাতির সংজ্ঞাটা গুরুত্বপূর্ণ। প্রজাতির সংজ্ঞা হচ্ছে, দেখো এখানে একটা কথা বলা আছে, প্রজাতি হচ্ছে শ্রেণীবিন্যাসের মৌলিক একক, ঠিক আছে। তাহলে আমরা এখানে করছিলাম শ্রেণীবিন্যাসের যে কোনো একক, এটা হচ্ছে ট্যাক্সন। যে কোনো একক কি ট্যাক্সন, মৌলিক একক কি, মৌলিক একক হচ্ছে প্রজাতি, ঠিক আছে, মাথায় রাখলাম, দেখা গেল। আচ্ছা, এরপরে দেখো প্রজাতির সংজ্ঞাটা আমরা একটু খেয়াল করি। প্রজাতির সংজ্ঞাটাতে বলা হচ্ছে, প্রজাতি হলো একদল জীব যারা নিজেদের মধ্যে সম্ভাব্য রূপে ইন্টারব্রিড করে উর্বর সন্তান উৎপন্ন করতে পারে। এখন উর্বর সন্তান কি? উর্বর সন্তান হচ্ছে সেই সন্তান যারা হচ্ছে আবার, মানে যে সন্তানটা তৈরি হয়েছে সেই সন্তান আবার প্রজননে সক্ষম, মানে সে আবার তার বাচ্চা তৈরি করতে পারবে। যেমন ধরো মানুষের বাচ্চা হইলে সে বাচ্চা আবার কি একটা বাচ্চা তৈরি করতে পারে, মানুষের সাথে মানুষের বিয়ে হইলে, হ্যাঁ। তো এরকমই, বা গরুর সাথে গরু, সে গরু আবার নিজের গরু আরেকটা গরুর বাচ্চা দিতে পারতেছে, এরকম একটা বিষয়। তো উর্বর সন্তান হচ্ছে নিজেরা আবার প্রজননে সক্ষম। এক কথায় উর্বর সন্তান হচ্ছে প্রজননে সক্ষম, আর অনুর্বর সন্তান হচ্ছে প্রজননে অক্ষম। অনুর্বর সন্তানের উদাহরণ কি? অনুর্বর সন্তানের উদাহরণ দেখো, হইতে পারে ঘোড়া এবং গাধা, ঠিক আছে। ঘোড়া এবং গাধার মধ্যে যদি আমরা প্রজনন করি, ঘোড়া এবং গাধা প্রজনন করতে পারে, সন্তান উৎপাদিত হয়, এটা হচ্ছে খচ্চর, ঠিক আছে। ঘোড়া ও গাধার যে সন্তান হয় সেটা হচ্ছে খচ্চর। এই খচ্চর কিন্তু অনুর্বর, ঠিক আছে, খচ্চর হচ্ছে অনুর্বর, এ হচ্ছে নিজে প্রজনন করতে পারে না। তার মানে কি ঘোড়া এবং গাধা এক প্রজাতি নয়, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে আসো। পরবর্তীতে আমরা তাহলে প্রজাতির সংজ্ঞাটা বুঝে ফেললাম। ওকে, এরপরে আসো নামকরণ। আচ্ছা, নামকরণের আগে আমরা শ্রেণীবিন্যাসে চলে যাই, ঠিক আছে। নামকরণ, আচ্ছা নামকরণটা আমরা করে ফেলি। নামকরণ হচ্ছে, তোমরা সবাই সেই আগে থেকে, বহুত আগে থেকে শুনে আসতেছ, সেই জিনিয়াস কিরোলাস লিনিয়াস কী করেন? দ্বিপদ নামকরণের প্রবর্তন করেন। দ্বিপদ নামকরণ কে করেন? কিরোলাস লিনিয়াস, ঠিক আছে। ওকে, এরপরে এগুলো জাস্ট কিছু রিডিং দিবা। কে প্রথম পাই, হ্যাঁ, জীববিজ্ঞানের জনক, হ্যাঁ, ঠিক আছে। ওকে, এরপর আসো, দেখো যে শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস প্রথম করছিল হচ্ছে অ্যারিস্টটল। কে করছিল? অ্যারিস্টটল। অ্যারিস্টটল কি করছিল? প্রাণীকে, অ্যারিস্টটল কিন্তু প্রাণীবিদ্যার জনক, ঠিক আছে। অ্যারিস্টটল প্রাণীকে ভাগ করছে হচ্ছে অ্যানাইমা আর ইনাইমাতে। অ্যানাইমার হচ্ছে রক্ত নেই, ইনাইমার হচ্ছে রক্ত আছে। আমরা যে কোনো বায়োলজি শব্দের শেষে প্রথমে যদি এ পাই, তাহলে আমরা ধরে নিব যে সেটা হচ্ছে নাই বোঝাতে ব্যবহৃত হয়, ঠিক আছে। আমরা ধীরে ধীরে আরও জানবো এরকম টার্মিনোলজি, আমরা ধীরে ধীরে জানবো। তার মানে যে সকল প্রাণীর রক্ত নাই তারা হচ্ছে অ্যানাইমা, আর যার রক্ত আছে তারা হচ্ছে কি ইনাইমা। এটা কে করছে? অ্যারিস্টটল, ঠিক আছে, অ্যারিস্টটল করছে। আচ্ছা, পরবর্তীতে কি হইলো দেখো, পরবর্তীতে আচ্ছা থিওফ্রাস্টাসকে আবার বলা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের জনক, ঠিক আছে। উনি আবার উদ্ভিদ বিজ্ঞানের আলাদা কিছু যেই শ্রেণীবিন্যাস আছে সেটা করছে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো উদ্ভিদ শ্রেণীবিন্যাসের প্রকারভেদ। এই প্রকারভেদে বেশ কিছু টাইপ দেওয়া আছে। একটা হচ্ছে কৃত্রিম, প্রাকৃতিক, আরেকটা হচ্ছে
জাতিজনী বা হচ্ছে ফাইলোজেনিক, ঠিক আছে। আচ্ছা, এর আমাদের কী লাগবে, এর হচ্ছে এটা কে করেন, থিওফ্রাস্টাস এবং লিনিয়াস এটা করেন কৃত্রিম, ঠিক আছে। এবং এর উদাহরণগুলো পরবর্তীতে পাবো আমরা। বেনথাম এবং হুকার এটা এটা হচ্ছে প্রাকৃতিক, আর হচ্ছে ফাইলোজেনিক হচ্ছে এদের, যদি এটা দরকার নেই, তোমরা জাস্ট মনে রাখবা বেনথাম হুকারটা হচ্ছে প্রাকৃতিক, আর থিওফ্রাস্টাস এবং লিনিয়াসেরটা হচ্ছে কৃত্রিম, ঠিক আছে। আচ্ছা, এরপর আসো থিওফ্রাস্টাসের শ্রেণীবিন্যাস পদ্ধতি। এই যে তোমাকে একটু আগে বলে দিয়েছিলাম যে উদ্ভিদ বিজ্ঞানের জনক হচ্ছে থিওফ্রাস্টাস। থিওফ্রাস্টাস হচ্ছে উদ্ভিদকে এই যে এগুলো ভাগে ভাগ করেন, ঠিক আছে। আমরা নিচ থেকে আসি, হার্ব, তারপর হচ্ছে আন্ডার শ্রাব, শ্রাব, ট্রি, ঠিক আছে, ঠিক আছে। ওকে, তো এগুলার আমরা কী করবো, আমাদের লাগবে জাস্ট উদাহরণ। ট্রি এর উদাহরণ কোনোদিন পড়তে হবে বলো, ট্রি তো আমরা চিনি, তাই না। শ্রাব, শ্রাব হচ্ছে জবা, রঙ্গন, গন্ধরাজ, মনে রাখবা উদাহরণগুলো, মনে রাখবা, ঠিক আছে। আন্ডার শ্রাব হচ্ছে কালকা সন্ধ্যা, আশেওড়া, দুইটা একটা করে উদাহরণ মনে রাখার চেষ্টা করবো, মাঝে মাঝে এগুলো এমসিকিউতে দিয়ে দিতে পারে বা কলেজের পরীক্ষায় দিয়ে দিতে পারে, ঠিক আছে। এরপরে আবার কিছু বর্ষ, মানে কোনটা কত সময় জীবিত থাকে তার উপর ভিত্তি করে হার্ব বা হচ্ছে গুল্ম, বিরুৎ, হার্ব বা হচ্ছে বিরুৎকে হচ্ছে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অ্যানুয়াল বা 1 বর্ষজীবী, বাই অ্যানুয়াল বা দ্বিবর্ষজীবী, পেরিঅ্যানুয়াল বা বহুবর্ষজীবী। এগুলোর উদাহরণ আমরা পড়ে নেব, ঠিক আছে। যদিও এগুলো বেশি গুরুত্বপূর্ণ না, তারপরেও আমরা পড়ে নেব। ওকে, আচ্ছা, লিনিয়াস ট্যাক্সোনমির জনক বা বিপদ নামকরণের জনক, এগুলো আমরা বহুত আগে থেকে পড়ে আসতেছি, এগুলো জানি, এবং এগুলোতে প্রশ্ন আসলে আমরা খুব সহজেই পারবো ইনশাআল্লাহ, ঠিক আছে। এরপরে দেখো একটা শ্রেণীবিন্যাসের ছক দেওয়া আছে, কোথা থেকে কী তৈরি হয়েছে, এগুলো জাস্ট তোমরা একবার রিডিং দিবা, রিডিং দিলে বুঝে যাবা। যদি না বুঝতে পারো কোনো সমস্যা নাই, এগুলো যখন আমরা উদ্ভিদবিজ্ঞান প্রসিড করবো, আরও অধ্যায়গুলো আমার হয়ে যাবে, তখন আমরা এগুলো ইজিলি বুঝতে পারবো, হ্যাঁ, ঠিক আছে। তাহলে আধুনিক শ্রেণীবিন্যাসের এখানে আরেকটা ছক আছে, হ্যাঁ, এটাও তোমরা রিডিং দিবা, পড়ে নিবা। বুঝতে না পারলে সমস্যা নেই, কমেন্টে জানাতে পারো, যদি সম্ভব হয় বুঝাই দেবো, আর না হলে অবশ্যই তোমরা যখন কেবল তো শুরু হইতেছে, তাই না, ধীরে ধীরে যখন আমরা আরও ডিপে যাব বা আরও অধ্যায়গুলো কমপ্লিট হবে, তখন দেখবা যে এগুলো হচ্ছে পানির মতো, এগুলো কিছুই না, হ্যাঁ, বা অধ্যায় থেকে যে প্রশ্ন আসবে সেটাতে আমরা পারবো। আচ্ছা, এখন আসো আমরা বেসিক কিছু টার্মিনোলজি এবং বেসিক কিছু বিষয় নিয়ে কথা বলি। সেটা হচ্ছে, আমরা সবাই জানি যে কিছু আমাদেরকে উদ্ভিদের যে 5টা ভাগ আছে, মনেরা, প্রতিষ্ঠা, উদ্ভিদের না, প্রাণী জগতের হুইটেকার কর্তৃক যে 5টা ভাগ আছে, মনেরা, প্রতিষ্ঠা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া, এটা আমরা সেই অনেক আগে থেকে শুনে আসতেছি, তাই না। আসো, এটার আমরা বেসিক কিছু কথাবার্তা, প্রথমে হচ্ছে মনেরা, প্রতিষ্ঠা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। ওকে, এর আমরা বেসিক কিছু কথাবার্তা বুঝে রাখি, যাতে আমরা পরবর্তীতে এগুলো পড়তে সুবিধা হয়। আমরা হচ্ছে প্রথমে এর উদাহরণ দিয়ে আমরা মনে রাখবো। মনেরা সবসময় কী হবে, এককোষী, ঠিক আছে, এককোষী হচ্ছে মনেরা। প্রতিষ্ঠাও কি এককোষী, হ্যাঁ। ফানজাই, মাশরুম, প্ল্যান্টি, এরা হচ্ছে বহুকোষী, এই 3টা হচ্ছে বহুকোষী, ঠিক আছে। ওকে, এরপর আসো, এখন এটা হচ্ছে মনেরা, যেটা হচ্ছে আদিকোষী, ঠিক আছে, মনেরা আদিকোষী। বাকি যেগুলা, এগুলো হচ্ছে প্রকৃতকোষী, এই 4টাই, ঠিক আছে, মনেরা আদিকোষী, বাকিগুলো কি প্রকৃতকোষী। আচ্ছা, এরপরে আসো, তাহলে প্রতিষ্ঠা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া, এগুলো হচ্ছে প্রকৃতকোষী, ঠিক আছে। মনের উদাহরণ আমরা কী বলতে পারি, মনের উদাহরণ আমরা ব্যাকটেরিয়া বলতে পারি। ব্যাকটেরিয়া কি আদিকোষী না প্রকৃতকোষী, আদিকোষী, তাই না, ব্যাকটেরিয়া। আর প্রতিষ্ঠার উদাহরণ আমরা বলতে পারি অ্যামিবা, ঠিক আছে,
শৈবাল, ম্যালেরিয়া পরজীবী, এগুলো হচ্ছে প্রতিষ্ঠার উদাহরণ। আচ্ছা, ফাঞ্জি তো বুঝতে পারতেছো, ফাঞ্জি হচ্ছে ফাঞ্জাই হচ্ছে মাশরুম। মাশরুমের হচ্ছে আমরা দেখছি না, মাশরুমের যে সাদা সাদা ব্যাঙের ছাতা অনেকে বলে মাশরুম, সেটা হচ্ছে ফাঞ্জাই। আচ্ছা, এরপর হচ্ছে প্ল্যান্টি তো বুঝতে পারতেছো, যে কোনো গাছ, ধরো আম গাছ, আম গাছ। আর অ্যানিমেল কি, সবচেয়ে অজাত কি? মানুষ। অ্যানিমেল যে কোনো অ্যানিমেল, ঠিক আছে। তো যখন আমরা এই 5টা জিনিস মাথায় নেওয়ার চেষ্টা করব, আমরা হচ্ছে এই উদাহরণগুলো মনে রাখার চেষ্টা করব। একটা হচ্ছে কি, মনেরা হচ্ছে ব্যাকটেরিয়া কি আদিকোষী, এককোষী, প্রতিষ্ঠা এককোষী, অ্যামিবা শৈবাল কি এককোষী, কিন্তু এরা হচ্ছে প্রকৃতকোষী, ঠিক আছে। আদিকোষী প্রকৃতকোষীর পার্থক্য সবাই বোঝো আশা করি, না বুঝলেও আমরা পরবর্তীতে যখন কোষ এর গঠন চ্যাপ্টারে ঢুকে যাব তখন আমরা প্রথমে সেগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখো, ফাঞ্জাই হচ্ছে মাশরুম, প্ল্যান্টি আম গাছ এবং অ্যানিমেলিয়াতে মানুষ। এগুলো যখন আমরা মাথায় রাখবো তখন ইজিলি হচ্ছে এর বৈশিষ্ট্যগুলো, 2-4টা বৈশিষ্ট্য যদি পার্থক্য চাই সেগুলো হচ্ছে লিখে দেওয়া সম্ভব, ঠিক আছে। আচ্ছা, ওকে, এবার আসো আমরা কিছু টার্মিনোলজি বুঝি। একটা হচ্ছে টটোনিম। আমরা যে নামকরণের বিষয় আছে না, নামকরণে আমরা পড়ছি, আমরা যদি পড়ি না অল্প কিছু টার্মিনোলজি দেখো আমরা বুঝবো। দেখো, এটা হচ্ছে টটোনিম। হোয়াট ইজ টটোনিম? টটোনিম কি আমরা দেখো বুঝি। ধরো একটা খুব ইজি, ধরো গোখরা সাপের বৈজ্ঞানিক নাম কি? নাজা, তাই না? আচ্ছা, নামকরণের এটা হচ্ছে হয় গণর নামে, আর এটা হচ্ছে প্রজাতির নাম, তাই না? এখন কারো ক্ষেত্রে দেখা যায় যে গণ এবং প্রজাতির নাম একই, নাজা, তাই না? এসব নামকে বলা হচ্ছে টটোনিম, ঠিক আছে। তার মানে গণ এবং প্রজাতির নাম যদি সেম হয় তাহলে সেই ধরনের নাম হচ্ছে টটোনিম। তার পরীক্ষায় এমসিকিউ যদি দিয়ে বলে যে নিচের কোনটি টটোনিম, তাহলে এরকম কোনো গণ প্রজাতির নাম যদি একই হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? টটোনিম বলে দেবো, অ্যান্সার দেখা দেবো, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো হোমোনিম কি। হোমোনিম এগুলো কিন্তু প্যাচ লাগে, এই জন্য আমি লিখে ভালো করে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং প্যাচ না লাগে, ঠিক আছে। আচ্ছা, হোমোনিম কি? হোমোনিম হচ্ছে ধরো কেউ একজন 1800, হোমোনিম সাথে আমরা অগ্রাধিকার আইন বুঝবো। ধরো কেউ একজন 1800 সালে মাছের নাম দিছে একিডনা। আরেকজন 1815 সালে সজারুর নাম দিছে একিডনা, ঠিক আছে। এ কিন্তু জানে না, ধরো এ নাম দিছে এটা, বি নাম দিছে এটা। এখন সবার আগে কে নাম দিছে? এ। মাছের নাম কি দিছে? একিডনা। তার মানে এটা হচ্ছে গ্রহণ হবে, এটা হচ্ছে অগ্রাধিকার আইন। এখন মাছ এবং সজারু দুইজনের নাম যে একই হয়ে গেছে, এটা হচ্ছে হোমোনিম। দুইটা প্রাণী আলাদা কিন্তু বৈজ্ঞানিক নাম একই, যদি এটা গ্রহণ হয়নি কিন্তু নাম একই হয়ে গেছে, এক্ষেত্রে এটা হচ্ছে হোমোনিম, ঠিক আছে। আচ্ছা, আর সিনোনিম কি? সিনোনিম দেখো, একই প্রাণী যদি দুইটা নাম হয়ে যায়, সিনোনিম ধরো হরিণের একজন দিছে অ্যান্টিফ্লেক্সা, আরেকজন দিছে ধরো আমেরিকানা। একই হরিণের একটা প্রজাতির নাম দিছে অ্যান্টিফ্লেক্সা, আরেকজন আমেরিকানা, ঠিক আছে। তো এটা ধরো আগে দিছে, তার মানে এটা গৃহীত হবে, কিন্তু যেহেতু আলাদা আরেকটা নাম চলে আসছে, এই দুইটার নাম পরস্পর হচ্ছে কি সিনোনিম, ঠিক আছে। এই দুইটার নাম পরস্পর সিনোনিম। একই প্রাণী কিন্তু একটাই, একই প্রাণী কি দুইটা নাম হতে পারে? বলো, হইতে পারে না, ঠিক আছে। আচ্ছা, আর ধরো আর কিছু এখান থেকে আর তেমন কিছু করতে হয় না,
উপক্রমণিকা থেকে আমরা যতটুকু দেখালাম সেটাতে ইনশাআল্লাহ কাভার হয়ে যাবে। পরবর্তীতে কিছু লাগলে আমরা পরবর্তী লেকচার সিরিজগুলোতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী লেকচারে।